কেলভিন চক্রের মাধ্যমে কিভাবে সবুজ উদ্ভিদে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হচ্ছে সে সম্পর্কে আমরা জেনেছি। একটা সময় পর্যন্ত এরকম ধারণাই ছিল যে কেলভিন চক্রের মাধ্যমেই কেবলমাত্র উদ্ভিদ দেহে শর্করা সংশ্লেষ হচ্ছে। পরে এই বিষয়গুলি উদ্ঘাটিত হয়েছে যে আরও বিপাকীয় পথ রয়েছে, যেগুলোর মাধ্যমেও কিছু উদ্ভিদে বা বিশেষ কিছু পরিবেশীয় অবস্থায় শর্করা উৎপন্ন হতে পারে। আজকের ক্লাসে আমরা এরকম কিছু বিপাকীয় পথ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা যে বিপাকীয় পথটি সম্পর্কে জানব সেটি হচ্ছে C4 চক্র বা হ্যাচ এবং স্ল্যাকের চক্র। প্রথম এই চক্রের ব্যাখ্যা দিয়েছিলেন যে দুজন বিজ্ঞানী, তাদের নাম অনুসারে এটা হ্যাচ ও স্ল্যাকের চক্র নামে পরিচিত। এই চক্রটি যে বিশেষ ধরনের উদ্ভিদে দেখা গেল, তাদের দু ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায় পাতার কোষে। মেসোফিল কলার কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, এটা তো আমাদের জানাই আছে। এছাড়া বান্ডিল আবরণী কোষে ক্লোরোপ্লাস্ট দেখা গেল এই C4 উদ্ভিদগুলো, যারা হ্যাচ ও স্ল্যাকের চক্রের মাধ্যমে শর্করা উৎপাদন করছে। এই নালিকা বান্ডিলের আবরণী কোষে C4 উদ্ভিদগুলোর কথা বলছি, একটা বিশেষ ধরনের ক্লোরোপ্লাস্টের উপস্থিতি দেখা গেল। এইটাকে বলা হচ্ছে ক্রানস অ্যানাটমি। আমি তোমাদের প্রথমে একটা ক্রানস অ্যানাটমির ছবি দেখাবো, কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখো। এটা এখন যেটা তোমরা দেখছো সেটা একটা C4 চক্রের পথ। এখন যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে একটা ক্রানস অ্যানাটমি বোঝানো হচ্ছে, এইরকম একটা ছবি। এটা উদ্ভিদের পাতার যদি প্রস্থচ্ছেদ করা হয়, এটা হচ্ছে আণুবীক্ষণিক গঠন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস, মানে উপরের স্তর আর নিচের স্তর, মানে ত্বক বোঝাচ্ছে এগুলো। এপিডার্মিস পাতার ত্বক। এই আপার এপিডার্মিস আর লোয়ার এপিডার্মিসের মাঝখানে যে কলাকোষগুলো থাকে সেগুলো হচ্ছে মেসোফিল কলাকোষ, পাতার আদি কলা। এগুলো দু রকমের প্যারেনকাইমা কলা দিয়ে তৈরি। ওপরের দিকে থাকে প্যালিসেড প্যারেনকাইমা, নিচের দিকে স্পঞ্জি প্যারেনকাইমা। আমরা এখানে এই নালিকা বান্ডিলের আবরণী কলাকোষগুলোকে দেখে নেব। নালিকা বান্ডিল বা ভ্যাসকুলার বান্ডিল তৈরি হয় জাইলেম এবং ফ্লোয়েম দিয়ে, যেগুলো হচ্ছে উদ্ভিদের সংবহন কলা। তো এই জাইলেম আর ফ্লোয়েমকে, মানে সংবহন কলাগুলোকে ঘিরে থাকে যে আবরণী কলাকোষ, সেগুলোকে বলা হচ্ছে ভ্যাসকুলার বান্ডিল বা নালিকা বান্ডিলের আবরণী কলাকোষ। এগুলোর মধ্যে আমরা বিশেষ ধরনের ক্লোরোপ্লাস্ট দেখতে পাই। এই ক্লোরোপ্লাস্টগুলো গ্রানাবিহীন হয়, গ্রানাবিহীন ক্লোরোপ্লাস্ট। এবার গ্রানাবিহীন হওয়ার তাৎপর্যটা আমরা পড়া যত এগোবে তত বুঝবো। আমি শেষের দিকে এই আলোচনাটা আবার নিয়ে আসব। এখন কেন গ্রানাবিহীন হচ্ছে সেটার বিষয়ে আমি যাচ্ছি না। এখানে এগুলো একটা মালার মতো অবস্থান করছে। এই ক্রানস কথাটা মানেই তাই। এই জাইলেম আর ফ্লোয়েমকে ঘিরে এই নালিকা বান্ডিলের আবরণী কলাকোষগুলো একটা মালার মতো অবস্থান করছে বলে এই গঠনটাকে বলা হচ্ছে ক্রানস অ্যানাটমি বা ক্রানস অঙ্গসংস্থান। এই অঙ্গসংস্থানগুলো মূলত দেখা যায় একবীজপত্রী উদ্ভিদের মধ্যে, যেমন ধরো আখ, জোয়ার, ভুট্টা, মুথা, প্যানিকাম ইত্যাদি। আবার অন্যদিকে কিছু দ্বিবীজপত্রী গাছের ক্ষেত্রেও দেখা যায়। সেগুলোর মধ্যে আমরা বলতে পারি অ্যাট্রিপ্লেক্স, নোটে, এই সমস্ত উদ্ভিদ। এই উদ্ভিদগুলোতে কিভাবে কার্বন সংবন্ধন হচ্ছে এবং শর্করা উৎপাদন হচ্ছে সেটা এখন
এবার আমরা জানব। এবার প্রথমে যে ছবিটা তোমরা দেখছিলে আমি আবার সেই ছবিটাকে নিয়ে আসছি। দেখো এখানে দুটো জায়গার যে ক্লোরোপ্লাস্ট আছে সেই দুটো জায়গার ক্লোরোপ্লাস্টে দেখানো হয়েছে, একটা হচ্ছে মেসোফিল কলা যেখানে রয়েছে ক্লোরোপ্লাস্ট, আর এখানে বান্ডিল শীট সেলস মানে নালিকা বান্ডিলের আবরণী কলাকোষ, সেখানেও ক্লোরোপ্লাস্ট রয়েছে। এই দু রকমের ক্লোরোপ্লাস্ট রয়েছে বলে এই উদ্ভিদগুলোর ক্লোরোপ্লাস্টকে বলছে ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টের দ্বিরূপতা। এরকমও প্রশ্ন হতে পারে যে ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট দেখা যায় কোন ধরনের উদ্ভিদে, তাহলে তারা হচ্ছে C4 উদ্ভিদ যাদের মধ্যে ক্রান্স অ্যানাটমি দেখা যায়। এবার আমরা দেখে নিই যে এখানে কার্বন সংবন্ধনটা কিভাবে হচ্ছে। এখানে লেখা আছে দেখো এয়ার মানে পরিবেশের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে মেসোফিল কলাকোষে প্রবেশ করলো। এখানে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হিসেবে RuBPর পরিবর্তে থাকছে PEPA মানে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। এখানে যে পেপ লেখা আছে এটা মিন করছে ফসফোএনল পাইরুভেট। এতদিনে আমরা জেনে গেছি যে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড আর ফসফোএনল পাইরুভেট এগুলো একই কথা। এই ফসফোএনল পাইরুভেট একটা 3 কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ, গ্লাইকোলাইসিস পড়ার সময় আমরা এটা জেনেছি। তাহলে দেখো এখানে 3 কার্বন পরমাণু বিশিষ্ট একটি যৌগ, সেটা CO2 গ্রহীতা হিসেবে কাজ করছে, সেটা কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করছে করে OAA বলে একটি যৌগ তৈরি করছে। OAA মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একটি 4 কার্বন যুক্ত যৌগ। এই বিক্রিয়াটি ক্যাটালাইজ করছে PEP কার্বক্সিলেজ মানে ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ। এখানে এটা দেওয়া নেই, তোমরা কিন্তু এই এনজাইমটার নাম লিখবে ফ্লোচার্টে। তাহলে এখানে আমরা দেখছি প্রথম উৎপাদিত বস্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা 4 কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ, পাশে C4 লেখা আছে দেখো। এই 4 কার্বন যুক্ত যৌগটি হচ্ছে প্রথম উৎপাদিত যৌগ, সেই কারণে এই চক্রটার নাম হয়েছে C4 চক্র। যেমন C3 চক্র হয়েছিল PG এর নাম অনুসারে, ওটা 3 কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ ছিল, আর এখানে 4 কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ অক্সালো অ্যাসিটেট প্রথম তৈরি হলো বলে এই উদ্ভিদকে C4 উদ্ভিদ বলে, আর চক্রটাকে হ্যাচ অ্যান্ড স্ল্যাকের চক্রের আরেকটা নাম হচ্ছে C4 চক্র। এবার কি হচ্ছে দেখো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, ম্যালেট। এখানে আরেকটা স্টেপ দিয়েছে অ্যাসপার্টেট। অ্যাসপার্টিক অ্যাসিড একটা অ্যামাইনো অ্যাসিড, আর এইগুলোর মধ্যে একটা কনভার্সন আছে। তো এটা আমাদের এখানে লাগছে না, আমরা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিডের দিকে রিয়াকশানটায় যাব। এবার ম্যালিক অ্যাসিড তৈরি হলো বা ম্যালেট তৈরি হলো, এটাও 4 কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ। এবার এটা তৈরি হওয়ার পর এটার বান্ডিল আবরণী কোষে প্রবেশ করছে, দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে ম্যালেট। এবার ম্যালেটের থেকে এখানে একটা ডিকার্বক্সিলেশন রিয়াকশান হচ্ছে, তোমরা এখানে লিখতে পারো ডিকার্বক্সিলেশন। তার ফলে কী হলো, একটা কার্বন ডাইঅক্সাইড রূপে বেরিয়ে গেল, আর ম্যালেটটা থেকে কার্বনটা অপসারিত হওয়ার ফলে এটা পাইরুভেটে পরিণত হলো মানে পাইরুভিক অ্যাসিডে। এই পাইরুভিক অ্যাসিড আবার মেসোফিল কলার কোষে ফিরে আসবে এবং ফসফোএনল পাইরুভিক অ্যাসিড গঠন করবে, যেটা আবার CO2 গ্রহীতা রূপে কাজ করে এই বিক্রিয়া পথের সূচনা করবে। এবার আমরা আবার এখানে ফিরে যাই, এই যে ম্যালেট থেকে কার্বনটা কার্বন ডাইঅক্সাইড রূপে অপসারিত হলো, এই কার্বন ডাইঅক্সাইডটা এবার কি হচ্ছে, এবার দেখো এই কার্বন ডাইঅক্সাইডটা RuBPর সঙ্গে যুক্ত হচ্ছে। এবার দেখো এই বান্ডিল শীত কোষে কিন্তু কেলভিন চক্র হচ্ছে, CO2টা RuBPর সঙ্গে যুক্ত হয়ে আবার PGA তৈরি করছে, এবং PGA থেকে প্রথমে গ্লুকোজ এবং তারপরে সুক্রোজ বলে এই শর্করাটা তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখছি যে এখানে যে RuBP যেটা C3 চক্রের CO2 গ্রহীতা ছিল, এ কিন্তু পরিবেশের কার্বনটাকে গ্রহণ করছে না, এর পরিবর্তে পরিবেশ থেকে যে কার্বনের সংবন্ধন ঘটাচ্ছে PEP কার্বক্সিলেজ বলে একটা এনজাইম, এখানে C3তে হচ্ছিল রুবিস্কো দিয়ে, আর CO2টাকে গ্রহণ করছে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। এইভাবে এই দুটো জায়গাতে দু রকম ক্লোরোপ্লাস্টের মধ্যে
শর্করা উৎপাদনের প্রক্রিয়াটি ঘটছে। এবার আমি শুরুতে একটা প্রশ্ন রেখেছিলাম যে কেন ওই ক্রানস অ্যানাটমি যেটা দেখলাম, বান্ডিল শীথ সেলের ক্লোরোপ্লাস্টগুলো গ্রানাবিহীন হয়। তার কারণ হচ্ছে এখানে এগুলোর মধ্যে গ্রানা থাকার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আলোক দশার বিক্রিয়াগুলো ঘটছে না। আলোক দশার বিক্রিয়াগুলো মেসোফিল সেলেই ঘটছে। এখানে যে ক্লোরোপ্লাস্ট আছে এখানে গ্রানা আর স্ট্রোমা দুটোই আছে, কিন্তু এইখানে যেহেতু শর্করার তৈরির ঘটনাটাই শুধুমাত্র ঘটছে, আলোক দশার ঘটনাটা ঘটার এখানে কোনো প্রয়োজন নেই, সেই জন্যে বান্ডিল শীথ সেলগুলোর মধ্যে আমরা গ্রানার উপস্থিতি দেখতে পাচ্ছি না। তাহলে এটা হলো C4 চক্র বা হ্যাচ অ্যান্ড স্ল্যাকের চক্র। এবার আমি তোমাদের একটা কম্প্যারিজন দেখাচ্ছি। এইটা বড় করে দেখাচ্ছি। এখানে C3 উদ্ভিদ আর C4 উদ্ভিদের একটা তুলনা দেখানো হয়েছে। এটাকে যদি আমাদের C3 চক্র আর C4 চক্র হিসেবে জানতে চাওয়া হয় তাহলেও আমরা একটু বুঝে উত্তরটা করব, সেটাই আমি এখানে ডিসকাস করছি। যেমন C3 প্লান্টে এখানে সালোক সংশ্লেষ ঘটে মেসোফিল টিস্যুতে, আর C4 প্লান্টে ঘটছে মেসোফিল কলা কোষে এবং বান্ডিল আবরণী কোষে। C3 প্লান্টে বা C3 চক্র ঘটার সময় CO2 গ্রহিতা হচ্ছে RUBP, আর এখানে কিন্তু রুবিস্কো লেখা আছে, এটা ভুল, RUBP। আর এদিকে হচ্ছে ফসফোএনল পাইরুভেট। এখানে যেটা অ্যাকসেপ্টার বলে লিখেছে সেটা RUBP হবে C3-তে, আর C4-এ হবে ফসফোএনল পাইরুভেট। আর এখানে যে এনজাইমগুলোর নাম দিয়েছে, এখানে কার্বন সংবন্ধন ঘটাচ্ছে C3 চক্রে বা C3 উদ্ভিদে রুবিস্কো, আর এখানে PEP কার্বক্সিলেজ। C3 উদ্ভিদগুলোতে ক্রানস অ্যানাটমি দেখা যায় না, C4 প্লান্টে ক্রানস অ্যানাটমি দেখা যায়। এটা উদ্ভিদের পার্থক্য হলে আমরা এই পয়েন্টটা লিখব। চক্র যদি বলে তাহলে কিন্তু আমরা এই পয়েন্টটা অ্যাভয়েড করব। প্রথম উৎপাদিত বস্তু C3 চক্রে বা C3 উদ্ভিদে আমরা দেখছি 3-PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। অন্যদিকে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ এটা হচ্ছে C4 উদ্ভিদের ক্ষেত্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর এটা দেখো এটা একটু ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে অপটিমাম টেম্পারেচার ইজ 20 to 25 ডিগ্রি সেলসিয়াস এটাতে C3 চক্রের বিক্রিয়াগুলো ঠিকমতো ঘটতে থাকে, কিন্তু যত হায়ার টেম্পারেচার হবে তত C3 চক্রটা অবদমিত হতে থাকে। কিন্তু C4 প্লান্টগুলো উচ্চ তাপমাত্রাতেও শর্করা সংশ্লেষ করতে পারে, সেই জন্যে সালোক সংশ্লেষের সক্রিয়তা C4 উদ্ভিদে অনেক বেশি। আর লাস্ট একটা পয়েন্ট লেখা আছে, ফোটো রেসপিরেটরি লস ইজ হাই, ফোটো রেসপিরেশন ডাজ নট টেক প্লেস। এই ফোটো রেসপিরেশন বা আলোক শোষণটা আমি এখনই তোমাদের এক্সপ্লেন করব। এটা আরেকটা বিপাকীয় পথ, যেটা দিয়ে কিভাবে কিছু বিশেষ সময়ে শর্করা তৈরি হয় সেটা সম্পর্কে আমি এখন বলবো। আলোক শোষণ বা ফোটো রেসপিরেশন, এখানে কি হয় কতগুলো বিশেষ, এটা C2 চক্র বা C2 পাথওয়ে হিসেবেও পরিচিত। তো এরকম নাম কেন হলো আলোক শোষণ? শ্বসন মানে আমরা জানি এখানে কোনো কোষস্থ যৌগ অক্সিজেনের উপস্থিতিতে জারিত হচ্ছে। এখানে আলোক শোষণ বলতে কী বোঝাচ্ছে? শ্বসন তো দিবারাত্র সবসময় ঘটে, তা আলোক শোষণ বা ফোটো রেসপিরেশন বলতে কী বোঝাচ্ছে? কিছু বিশেষ পরিবেশীয় অবস্থাতে C3 উদ্ভিদগুলোতে, C4-এ কিন্তু আলোক শোষণ হয় না, C3 উদ্ভিদগুলোতে আলোক শোষণ ঘটে। সেই বিশেষ পরিবেশীয় অবস্থাগুলো কি? যখন পরিবেশের তাপমাত্রা খুব বেড়ে যায়, যেমন আমরা এখনই দেখলাম যে C3 উদ্ভিদগুলোতে যত তাপমাত্রা বাড়বে তত সালোক সংশ্লেষের হার কমতে থাকে। অন্যদিকে কিন্তু C4 উদ্ভিদগুলো উচ্চ তাপমাত্রাতেও সালোক সংশ্লেষ চালিয়ে যেতে পারে। C2 চক্রে আমরা দেখি বা আলোক শোষণে টেম্পারেচার খুব হাই হয়ে যায় এবং তার ফলে মানে সূর্যালোকের তীব্রতা বাড়ে, তার জন্যই টেম্পারেচার রাইজ করে। আর পরিবেশে অক্সিজেনের গাঢ়ত্ব বৃদ্ধি পায়,
কার্বন ডাইঅক্সাইডের গাঢ়ত্ব হ্রাস পায়, মানে তুলনামূলক বলছি, কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিকের তুলনায় হ্রাস আর অক্সিজেনের স্বাভাবিক তুলনায় বেশি। কার্বন ডাইঅক্সাইডের তুলনায় অক্সিজেন বলছি না। এবার এই রকম অবস্থাতে যখন অক্সিজেন কনসেন্ট্রেশন একটু রাইজ করছে হায়ার টেম্পারেচারের সাথে, তখন ওই যে রুবিস্কো বলে এনজাইমটা, ওটার নাম পুরো নামটা আমরা কী জেনেছি, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। এই সালোক সংশ্লেষের কেলভিন চক্রের সময় ওটা কার্বক্সিলেজ হিসেবে কাজ করে, মানে অঙ্গারাত্মীকরণ বা কার্বন সংবন্ধনে সাহায্য করে। কিন্তু যেই এইরকম একটা পরিবেশীয় অবস্থা আসে, অক্সিজেনের কনসেন্ট্রেশন স্লাইটলি হাই হয় আর CO2 একটু লো হয়ে যায়, তখন এটা কিন্তু অক্সিজেনেজ হিসেবে কাজ করে। এবং অক্সিজেনেজ হিসেবে কাজ করলে তখন আর ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, তার পরিবর্তে তৈরি হয় ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। এই ফসফোগ্লাইকোলিক অ্যাসিড একটি 2 কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ। তাহলে এই আলোক শ্বসনে প্রথম উৎপাদিত যৌগটি হচ্ছে 2 কার্বন পরমাণু বিশিষ্ট ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। সেই কারণে আলোক শ্বসনের বিক্রিয়াগুলি C2 চক্র নামেও পরিচিত। এবার আমরা একটা ফ্লো চার্টের সাহায্যে দেখব যে কিভাবে আলোক শ্বসনের বিক্রিয়াগুলো ঘটছে। আমরা এই ছবিটা দেখব। 3টে কোষীয় অঙ্গাণুতে এই আলোক শ্বসনের বিক্রিয়াগুলো ঘটে। 3টে কোষীয় অঙ্গাণু কী কী? ক্লোরোপ্লাস্ট, দেখো লেখা আছে, পরেরটা হচ্ছে পেরক্সিজম, তারপরটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ন লেখা আছে, মানে একটাকে বোঝাচ্ছে মাইটোকন্ড্রিয়ন। এখানে দেখো RUBP, এবার এটা কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে অক্সিজেনকে গ্রহণ করছে। এইখানে যে অক্সিজেনেজ লেখা আছে, এটা হচ্ছে রুবিস্কোর অক্সিজেনেজ ফর্মটা। এবার RUBPর সঙ্গে অক্সিজেন রিয়াক্ট করে ফসফোগ্লিসারিক অ্যাসিডের পরিবর্তে তৈরি হচ্ছে ফসফোগ্লাইকোলিক অ্যাসিড, দেখো গ্লাইকোলেট লেখা হয়েছে। এবার এখান থেকে এগুলো সব ক্লোরোপ্লাস্টে ঘটছে। ফসফোগ্লাইকোলেট থেকে ফসফেট মূলক অপসারিত হয়ে তৈরি হলো গ্লাইকোলেট। এবার এই গ্লাইকোলেট প্রবেশ করছে পেরক্সিজম। এগুলোকে মাইক্রোবডিজ বলে। পেরক্সিজম খুব ক্ষুদ্র আকৃতির কোষীয় অঙ্গাণু। গ্লাইকোলেট এটার থেকে উৎপন্ন হয় গ্লাইঅক্সালেট, আর তার সঙ্গে উপজাত বস্তুরূপে হাইড্রোজেন পেরক্সাইড উৎপন্ন হচ্ছে। গ্লাইঅক্সালেট থেকে উৎপন্ন হয় গ্লাইসিন বলে একটি অ্যামাইনো অ্যাসিড। ও গ্লাইসিন এবার প্রবেশ করে মাইটোকন্ড্রিয়ায়, পেরক্সিজম থেকে মাইটোকন্ড্রিয়ায়। এবার এই গ্লাইসিন যে উৎপন্ন হলো, 2 অণু গ্লাইসিন, এটা যুক্ত হয়ে তৈরি হয় 1 অণু সেরিন আরেকটা অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিন হচ্ছে একটা খুব সরল গঠনযুক্ত অ্যামাইনো অ্যাসিড। এই মাইটোকন্ড্রিয়াতে 2 অণু গ্লাইসিন যুক্ত হয়ে 1 অণু সেরিন নামক অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এখানে যে NADর বিজারণ হচ্ছে, এগুলো তোমরা দেখাবে স্টেপে। আর এখান থেকে গ্লাইসিন থেকে যখন সেরিন উৎপন্ন হচ্ছে, দেখো কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া দেখাচ্ছে। এই অ্যামোনিয়াটা আবার এই সেরিনের সঙ্গে যুক্ত হয়ে, সেরিনটা আবার কী হবে দেখো, এটা আবার রিভার্স হচ্ছে। ক্লোরোপ্লাস্ট থেকে পেরক্সিজম হয়ে মাইটোকন্ড্রিয়া এলো, আর মাইটোকন্ড্রিয়া থেকে আবার পেরক্সিজমে যাচ্ছে। এই সেরিনটা এটা আবার এই অ্যামোনিয়াটাকে গ্রহণ করে এটা আবার এই গ্লুটামেট তৈরি করে আবার গ্লাইসিন তৈরি করতে পারে। এখান থেকে আবার সাইকেলটা রিভার্স হতে পারে। আর নয়তো সেরিন থেকে তৈরি হচ্ছে হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড। হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় গ্লিসারেট, মানে গ্লিসারিক অ্যাসিড। এই গ্লিসারিক অ্যাসিড আবার ক্লোরোপ্লাস্টে ফিরে আসে। এখানে ATP একে একটা ফসফেট গ্রুপ ডোনেট করছে, তার ফলে এটা 3 নম্বর কার্বনে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়, তার ফলে এটা পরিণত হয় 3PGA-তে। এবার 3PGA তৈরি হওয়া মানে আবার কেলভিন চক্রের সূচনা হবে। কেলভিন চক্র হবে, আবার এই কেলভিন চক্রের মাধ্যমে RUBPর পুনরুৎপাদন হবে। এখানে তোমরা একটা কেলভিন সাইকেল দেখাতে পারো, তোমাদের বইয়ে ফ্লোচার্টেও হয়তো দেওয়া আছে এরকম। এবার এই যে চক্রাকার বিপাকীয় পথটা, এর তাৎপর্য কী হলো? তাৎপর্য এটাই যে C3 উদ্ভিদগুলো উচ্চ তাপমাত্রায় তো সালোক সংশ্লেষ করতে পারে না, কারণ তখন কার্বন সংবন্ধনের পরিবর্তে রুবিস্কো অক্সিজেন সংবন্ধন করে।
তার ফলে ফসফোগ্লিসারিক অ্যাসিডের পরিবর্তে তৈরি হচ্ছে ফসফোগ্লাইকোলেট বা ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। এটার থেকে কিন্তু কেলভিন সাইকেল তো হবে না, শর্করা উৎপাদন হবে না, হচ্ছে এইটা থেকে আবার এই এত বিক্রিয়া ধাপের মাধ্যমে আবার ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেটা কেলভিন চক্রে প্রবেশ করে আবার মানে কেলভিন চক্রের সূচনা করছে বলা যেতে পারে, এবং শর্করা উৎপাদনের প্রক্রিয়াটা অব্যাহত থাকছে। তবে এটা কিন্তু ঘুরপথে হচ্ছে। যখন C3 উদ্ভিদগুলো উচ্চ তাপমাত্রার এক্সপোজারে থাকে তখন C3 চক্র বন্ধ হয়ে যায়, তখন এইভাবে আলোক শোষণের মাধ্যমে ওই সমস্ত উদ্ভিদে শর্করা উৎপাদন প্রক্রিয়াটি ঘটে। এবার তোমরা বুঝতে পারছো যে C4-এ সালোক সংশ্লেষের হার কেন বেশি, কারণ C4-এ কিন্তু এই অসুবিধাটা নেই, কারণ C4-এ কার্বন সংবন্ধনটা কখনোই রুবিস্কো দিয়ে হচ্ছে না, কি দিয়ে হচ্ছে, PEP কার্বক্সিলেজ দিয়ে হচ্ছে। সেই কারণে C4 উদ্ভিদগুলোতে সালোক সংশ্লেষের হার বেশি। তাহলে আমরা আজকে দুটো বিকল্প বিপাকীয় পথ পড়লাম যার মাধ্যমে সবুজ উদ্ভিদে শর্করা তৈরি হচ্ছে। প্রথমটা হ্যাচ ও স্ল্যাকের চক্র বা C4 চক্র, আর দ্বিতীয়টি হচ্ছে আলোক শোষণ বা C2 চক্র। এই দুটো বায়োকেমিক্যাল পাথওয়ে তোমরা যেমন ফ্লো চার্টগুলো আগে তৈরি করেছো অন্য বিপাকীয় পথের, সেরকমভাবে বই থেকে লিখে খাতায় লিখে অভ্যাস করো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।